এইচএসসি 26 এক্সাম চলছে। তো অলমোস্ট বায়োলজি এক্সাম শেষ হয়ে গেছে। এখন মেইন ফোকাস আসবে ম্যাথের দিকে। অনেকেরই ম্যাথ সাবজেক্টটা কারো অপশনাল, কারো কম্পালসারি, কিন্তু এই ম্যাথ সাবজেক্টে A+ পাওয়া নিয়ে একটু সবারই সমস্যা থেকে যায়। এখন পুরা বই, ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পুরাটা পড়ে আসলে সবাই ভালো কিছু আনতে পারে না। তাই আমরাই চেষ্টা করব তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্র দিয়ে শুরু করতেছি। উচ্চতর গণিত প্রথম পত্রে আজকে আমরা কিছু শর্ট সাজেশন দেখব, কোশ্চেন অ্যানালাইসিস করবো। কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখছি যে সিকিউ, এমসিকিউ কোনগুলা চ্যাপ্টার থেকে, কোন কোন টপিক থেকে কিভাবে আসে, সেগুলো আমি দেখাচ্ছি। ঠিক আছে? তো এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা তোমরা একটু ভালোভাবে এই ভিডিওটা দেখো, এবং এর সাথে সাথে এই ভিডিওতে যে পিডিএফটা আছে সেটা নেওয়ার জন্য, বা আমি যে টপিকগুলো সাজিয়েছি সেগুলোকে খুব ভালোভাবে দেখার জন্য তোমরা আমাদের কমেন্টে এসে মেসেজ করবা। আমরা তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করবো, এবং তোমরা এই ছোট ছোট টপিকগুলো খুব ভালোভাবে পড়ে গেলে আমি আশা করতেছি তোমরা উচ্চতর গণিতে খুব একটা ভালো করতে পারবে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, আজকে আমার ক্লাস হবে উচ্চতর গণিত প্রথম পত্র, কোশ্চেন অ্যানালিসিস। ঠিক আছে? এবং সিকিউ এমসিকিউ সাজেশন। আচ্ছা চলো আগে আমরা দেখি, আসি। দেখো, অধ্যায় কি আছে? প্রথমটা ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ঠিক আছে? টপিক ওয়াইজ ব্রেকডাউন করবো, আমরা ভেঙে ভেঙে সবগুলো পড়বো, কোনটা থেকে কতবার এমসিকিউ আসছে, কিভাবে আসছে, এগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবো। দেখো, ম্যাট্রিক্সের প্রথম যে টপিকটা আছে সেই টপিকটার নাম কি? সেই টপিকটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। এখন ম্যাট্রিক্সের প্রকারভেদ আমাদেরকে পড়তে হবে। ম্যাট্রিক্সের প্রকারভেদ কিভাবে পড়তে পারি? ম্যাট্রিক্সের প্রকারভেদ কিভাবে পড়বো? আচ্ছা, ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখো, ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং মান নির্ণয়। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ শর্তাবলী আছে। ম্যাট্রিক্সের প্রকারভেদ বলতে ম্যাট্রিক্স কোন ধরনের হয়, নাল ম্যাট্রিক্স আছে, জিরো ম্যাট্রিক্স আছে, প্রতিসম ম্যাট্রিক্স আছে, বিপরীত ম্যাট্রিক্স আছে, কোনটা কিরকম সেটা আমরা দেখবো। দেখো, প্রতি বছর এখান থেকে এমসিকিউ একটা বা দুইটা এমসিকিউ থেকে থাকে। আচ্ছা, গুরুত্বপূর্ণ শর্তাবলী কি কি? ব্যতিক্রম ম্যাট্রিক্স কি বা সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? দেখো, কোনো ম্যাট্রিক্সের মান যদি জিরো হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এরপরে আসে, আমি বললাম একটু আগেই বললাম প্রতিসম ম্যাট্রিক্সের কথা। প্রতিসম ম্যাট্রিক্স এটি মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যদি ঘুরে আবার ওই ম্যাট্রিক্সটাই আসে, তাহলে সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা কি বলতে চাচ্ছি? সেটাকে আমরা বলতেছি কি? প্রতিসম ম্যাট্রিক্স। এবার আসা যাক বি প্রতিসম ম্যাট্রিক্সে। কিসে? বি প্রতিসম ম্যাট্রিক্স। এবার আসবো আমরা বি প্রতিসম ম্যাট্রিক্সে। কিসে? বি প্রতিসম ম্যাট্রিক্স। দেখো, এ ম্যাট্রিক্স যেটা ছিল, এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আবার যদি ঘুরে এ ম্যাট্রিক্সে চলে আসে, তাহলে সেটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলতেছিলাম। অর্থাৎ ট্রান্সপোজ করা মানে কি? ট্রান্সপোজ করা মানে হচ্ছে সারি গুলাকে কলাম এবং কলাম গুলাকে কি আবার সারি করা। ঠিক আছে? দেখো, যখন প্রতিসম ম্যাট্রিক্সে আসছি, এই এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে বিপরীত ম্যাট্রিক্স আসবে, মানে মাইনাস এ আসবে, অর্থাৎ ঋণাত্মক আসতেছে। অর্থাৎ কি আসতেছে? ঋণাত্মক আসতেছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে দেখো এবং এই জিনিসটাকে মাথায় রাখো যে এই টপিকটা থেকে এমসিকিউ আসে। আচ্ছা, এরপরে আসি অনুবন্ধী ম্যাট্রিক্স। কিসে আসবো? অনুবন্ধী ম্যাট্রিক্সে আসবো। অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি? দেখো, কোনো একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স চিহ্নিত করতে হবে। কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করবো, এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার কি? অনুবন্ধী ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা বুঝতে হবে। দেখো, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের মান যদি তুমি পাও তাহলে। আচ্ছা, এরপরে আসো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের অজানা রাশি কে? অজানা রাশি একটা থাকবে, সেটা কে দেওয়া থাকবে, অর্থাৎ আমাকে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে, অর্থাৎ মান বের করতে হবে। মান বসায় ওই ম্যাট্রিক্সের কে এর মানটাকে নির্ণয় করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এরপরে আসে টপিক নাম্বার 2 আসি। দেখো, ম্যাট্রিক্সের গুণন এবং মাত্রার হিসাব। ম্যাট্রিক্সের গুণনের নীতি, কিভাবে গুণন করা হয়, কোন ক্রমে কিভাবে আসে, সারি কলাম একটা ক্রম আছে। এরপরে আবার আরেকটা ম্যাট্রিক্সের সারি এবং কলামকে পাশাপাশি বসানোর পরে সারি এবং কলাম যদি কাটা যায়, মানে একই হয়, তাহলে আমরা ম্যাট্রিক্সটাকে গুণ করতে পারি। দেখো, এখানে দেখাই ক্রমের নীতি। ক্রমের নীতি কি বলছে দেখো তো? এই ম্যাট্রিক্সের সারি এবং কলাম কত? এ ইন্টু এম। আর এই ম্যাট্রিক্সের কত? এন এবং পি। যদি আমি এই দুটাকে গুণ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? অবশ্যই আমাকে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের এই যে দেখো এন এবং এখানে কত? এন, এই দুটাকে সমান হতে হবে। সমান হয়ে গেলে এর পরে যে ম্যাট্রিক্স আসবে সেটার ক্রম কত আসবে? সেটার ক্রম আসবে এম এবং পি। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স যদি এরকম থাকে 2 × 3, আরেকটা ম্যাট্রিক্সের সাথে যদি গুণ করো, তাহলে গুণ করার শর্ত হতে হবে 2 × 2 তে। অর্থাৎ এই দুইটা মিলে যাচ্ছে, এরপরে যে গুণ করার পর যে ম্যাট্রিক্স আসবে, ধরলাম এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি? বি ম্যাট্রিক্স। এই দুটার গুণফল হচ্ছে সি একটা ম্যাট্রিক্স। তাহলে কি হবে? 2 × 2 তে আসবে। অর্থাৎ এটার ক্রম হবে কত? 2 2। আচ্ছা, তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। দেখো, গুণনযোগ্য হতে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হতে হবে, সমান হতে হবে। এবার দেখো, এর মাত্রা কত? 2 × 3, এবং বি এর মাত্রা কত? 3 × 4 হলে এ বি এর মাত্রা কত হবে?
2 × 4 বলছিলাম, দেখো এই যে 3, এই যে 3 দুইটা সমান, এর তাহলে কি থাকতেছে, এই যে 2 এবং এখানকার কত 4, দুটা মিলে কত আসবে 2 × 4, অর্থাৎ এই ক্রমে চলে আসবে। এরপর আসে টপিক নাম্বার 3। দেখো বিপরীত ম্যাট্রিক্সে আসছি, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় শিখতে হবে। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার শর্ত কি কি, দেখো এখানে লেখা আছে মোস্ট ইম্পর্টেন্ট শর্টকাট। হ্যাঁ, জাস্ট মাথায় রাখতে হবে এবং সূত্রগুলো মাথায় রেখে বারবার করে এটা করতে হবে। ম্যাক্সিমাম সময় যখন এটা এমসিকিউ আসে তখন ক্রম থাকে 2:2, দেখো এটা কি আসে 2:2 তে আসে, অথবা 3:3 তে আসে, অর্থাৎ 3 × 3 তে আসে। ঠিক আছে, তাহলে এটা ক্রমে 2 × 2 এ যদি আসে, ক্রম অর্থাৎ 2 এ 2 থাকে, অর্থাৎ সারিও দুইটা কলামও দুইটা, এই অবস্থায় যদি থাকে তাহলে আমাদের প্রথম কাজ কি করতে হবে, এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। আচ্ছা, বিপরীত নির্ণয়ের সূত্র কি, 1/a এর মান, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে সেই ম্যাট্রিক্সের মান আগে বের করে নিতে হবে। এরপরে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে হবে। মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার নিয়ম কি, তখন আমাকে কি করতে হবে, এটা মান বের করতে হবে এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। তো অর্থাৎ এই ম্যাট্রিক্স যদি আমাকে দেওয়া থাকে, সবগুলোর অনুরাশির মান আগে বের করে নিব, তারপর সেগুলোকে ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ সারিটাকে কলাম এবং কলামটাকে সারি করব। এরপরে এটাকে গুণ করে দিব, এখানে গুণ করে দিব, তাহলে আমি কি পাচ্ছি, বিপরীত ম্যাট্রিক্স পাচ্ছি। আচ্ছা দেখো, এবার একটা কি লেখা আছে, 2 × 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3 সেকেন্ডের শর্টকাট। যদি আমি বলছিলাম 2:2, 2 × 2 যে ক্রমটা আছে, এই ক্রমের ম্যাট্রিক্সের এমসিকিউ সবচেয়ে বেশি থাকে, তাহলে এটা শর্টকাটটা শিখে রাখি। দেখো এই ম্যাট্রিক্স, একটা এ ম্যাট্রিক্স ধরো যে এইটাই হচ্ছে এ ম্যাট্রিক্স, তাহলে এ এবং বি এবং সি, দেখো এর মধ্যে এটা সারি আর এটা হচ্ছে কলাম। এখন এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে, তাহলে আমি কি করব, দেখো এ ডি এবং বি সি এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে তো এটার মানটা বের করতে হবে। আচ্ছা, সেটা মানটা বসায় দিচ্ছে, ঠিক আছে। এইবার চেঞ্জ করে দিতে হবে, কি চেঞ্জ করে দিতে হবে, দেখো বি যাবে এর জায়গায়, এ আসবে ডির জায়গায়, আর বি এবং সি যে দুইটা ইয়ে আছে, এই দুটা কি থাকবে, এই দুটা সেম থাকবে, শুধু এখানে মাইনাস করে দিতে হবে। অর্থাৎ তোমাকে যদি কোনো একটা ম্যাট্রিক্স দেয়, ধরো যে 2, 3 আর 4, 6, এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। তাহলে তুমি কি করবা, আগে এটার মান বের করে নিবা, 6×2 = 12, এটা 3×4 = 12, তাহলে 0 আসতেছে, এখানে তো বিপরীত ম্যাট্রিক্স থাকেই না। আচ্ছা, আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছিলাম। তো এখানে ধরো মানটাকে বের করে নিবা, মান বের করার পর কি হবে, মান বের করার পরে আমার কাজ হচ্ছে এইটার ট্রান্সপোজ বসানো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বসানো, অর্থাৎ ট্রান্সপোজ আগে করতে হতো, অনুরাশি বের করতে হতো, অনেক কাজ। আমরা কি করব, শুধু এই 6টাকে 2 এর জায়গায় নিয়ে যাব এবং 4 এবং 3 জায়গায় রেখে শুধু মাইনাস করে দিব, চিহ্ন বিপরীত করে দিব। যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে, আর যদি প্লাস থাকে তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা চলো দেখো পদ্ধতি, এখানে পদ্ধতি কি বলছে, প্রধান কর্ণের উপাদান অদল বদল এবং গৌণ কর্ণের চিহ্ন পরিবর্তন। প্রধান কর্ণ কোনটা বলি আমরা, প্রধান কর্ণ বলি হচ্ছে এইটা। দেখো প্রধান কর্ণ কোনটা বলতেছি, এখানে একটু দেখাই তোমাদেরকে ভালোভাবে, এই যেটা হচ্ছে প্রধান কর্ণ। আর গৌণকর্ণ কোনটা, গৌণকর্ণ হচ্ছে গৌণকর্ণ এই যে এটা। ঠিক আছে, তাহলে কি বলছে, প্রধান কর্ণের অদল বদল এবং গৌণ কর্ণের চিহ্নের পরিবর্তন। ঠিক আছে, এবার দেখো টপিক 4, এখান থেকে এমসিকিউ টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, একটা এমসিকিউ থাকে, নিশ্চিত একটা এমসিকিউ থাকে এখান থেকে। দেখো নির্ণায়কের মান নির্ণয় এবং অনুসিদ্ধান্ত। দেখো n × n আকারের ম্যাট্রিক্স, এই আকারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কে এখানে মান বাইরে দেওয়া থাকে, তাহলে এর উপর যত পাওয়ারই দেখ কেটা বাইরে চলে আসবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা, এটা এমসিকিউর ক্ষেত্রে খুব বেশি আসা। এবার দেখো, যে কোনো দুটি সারি এবং কলাম অভিন্ন হলে নির্ণায়কের মান কি হয়, 0 হয়। যে কোনো দুটি সারি এবং কলাম অভিন্ন হলে নির্ণায়কের মান 0 হয়। এই ব্যাপারগুলো তোমাদেরকে ম্যাট্রিক্স থেকে মাথায় রাখতে হবে। আচ্ছা, ম্যাট্রিক্সের জন্য সিকিউ কি কি আসে, সিকিউ 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 কি আসবে, ধরো যে প্রথম যেটা আছে সেটা দেখি, সিকিউ কি আসে, দেখো মান। ওকে, এরপরে আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। ঠিক আছে, তারপরে কি হয় আর, বলো দেখি। আর একটা জিনিস আছে হচ্ছে ক্রেমার রুলস, ক্রেমার রুলস, ক্রেমার রুলস। আর কি আছে, আরেকটা হচ্ছে নির্ণায়ক। নির্ণায়ক, ঠিক আছে। এই যে এই টপিকগুলো আছে, এই টপিকগুলো থেকে সিকিউ আসে, এই টপিকগুলো থেকে কি সিকিউ আসে, এগুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা দেখো, ম্যাট্রিক্সের মান, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, ক্রেমার রুলস, আর কি নির্ণায়ক ম্যাট্রিক্স। নির্ণায়কগুলো যে তোমাদের চ্যাপ্টারে দেখবা যে বইয়ের ভিতরে বারবার আসা যে
নির্ণয়গুলো আছে তোমরা শুধু গুনে গুনে সেই ম্যাথগুলাই করবা, তাহলে এখান থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, সিকিউর ব্যাপারটা আমরা দেখে ফেললাম। চলো এবার সামনের দিকে যাই। এবার কিসে আসছি? সরল রেখাতে আসছি। দেখো টপিক ওয়াইজ দেখবো আমরা। প্রথমে কি দেয়া আছে দেখো তো। প্রথমে দেয়া আছে দেখো বিভক্তিকরণ ও ক্ষেত্রফল নির্ণয় সূত্র। বিভক্তিকরণের দুইটা সূত্র আছে, একটা অন্তর্বিভক্ত একটা বহির্বিভক্ত। অন্তর্বিভক্ত সূত্রের জন্য আমার কি দরকার? অন্তর্বিভক্ত বহির্বিভক্ত দুটার জন্য আমার কি দরকার? দুটার জন্য আমার অনুপাত দরকার। একটা সরল রেখাকে অন্তর্বিভক্ত করতেছে নাকি বহির্বিভক্ত করতেছে সেটার জন্য কি দরকার? কত অনুপাতে বহির্বিভক্ত করতেছে বা অন্তর্বিভক্ত করতেছে সেই জিনিসটা দরকার, অর্থাৎ M1 এবং M2 এর মানটা দরকার। আচ্ছা, M1 এবং M2 এর মান যদি জানা থাকে তাহলে অন্তর্বিভক্তের বেলায় সূত্র কি থাকে? M1x2 প্লাস M2x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। একইভাবে M1y2 প্লাস M2y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। আর যদি বহির্বিভক্ত বলে সেটা, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে M1x2 মাইনাস হবে, সূত্র কি আসবে? মাইনাস M2x1 মাইনাস কি হবে? M2x1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2। একইভাবে M1y2 আর কি মাইনাস M2y1 ডিভাইডেড বাই M1 মাইনাস কত? M2। আচ্ছা, তাহলে এইখানে অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত যখন সূত্রটা দেখবা তখন একটু চিত্র দেখে বোঝার চেষ্টা করবো। ধরো যে এ এবং বি, এই একটা রেখা, হ্যাঁ, এই রেখাটাকে অন্তর্বিভক্ত করতেছে। অন্তর্বিভক্ত করলে ধরো যে সি বিন্দুটা এটাকে অন্তর্বিভক্ত করতেছে। কোথায়? এই যে সি বিন্দুটা এখানে। তো সি বিন্দু অন্তর্বিভক্ত করতেছে। যদি সি বিন্দুটাকে অন্তর্বিভক্ত করে তাহলে কোথায় থাকবে? এই দিকটা M1 হবে, আর এটাকে ধরলাম আমি M2। তাহলে এরকম করে ভাগ করে নিবা। ম্যাক্সিমাম সময় শর্ত থাকে কিছু কিছু, যেমন ধরো যে এ বি ইকুয়াল 2BC এরকম থাকে। এই শর্তগুলো একটু দেখে বুঝে শুনে ম্যাথটাকে দেখাতে হবে। আচ্ছা দেখো, এখন এইখানে কিছু শর্টকাট ট্রিক্স আছে, কিছু কোশ্চেনের জন্য শর্টকাট ট্রিক্স আছে। অক্ষদ্বয় দ্বারা খণ্ডনের শর্টকাট, এখান থেকে MCকিউ আসে। অক্ষদ্বয় দ্বারা খণ্ডনের শর্টকাট। এখন অক্ষদ্বয় দ্বারা খণ্ডন কি? দেখো, এক্স অক্ষকে যদি বিভক্ত করে, এক্স অক্ষকে বিভক্ত করলে ওয়াই এর মান কত? 0 না? অর্থাৎ এক্স অক্ষকে বিভক্ত করলে শুধুমাত্র এক্স এর মান থাকবে, অর্থাৎ এই যে এক্স এর মান থাকবে। ধরো যে A0 থাকলো, কিন্তু ওয়াই এর মান কত হবে? মানে A0 পুরাটাই। ধরো যে সি বিন্দুতে যদি থাকে, সি বিন্দুতে আমাকে, ধরো যে সি বিন্দুতে এক্স অক্ষকে খণ্ডন করছে, তাহলে কি হচ্ছে? A0 থাকতেছে, অর্থাৎ ওয়াই স্থানাঙ্ক যে মানটা আছে সেটা পুরাটা 0। ওয়াই স্থানাঙ্কের মান 0 মানে কি? এটা 0 মানে হচ্ছে M2x1 প্লাস M1 x2 ডিভাইডেড বাই M1 প্লাস কত? M1 প্লাস M2। আচ্ছা, তাহলে এখান থেকে যদি 0 হয়ে যায়, আমি M1 আর M2 এর অনুপাতটা বের করতে পারি না? পারি। তখন শুধুমাত্র কি আসবে? আচ্ছা এটা তো, আচ্ছা দাঁড়াও, এখানে একটু একটু ভুল হয়েছে, এটা একটু তোমাদেরকে ঠিক করে দেখাই আমি। এখানে y2 হবে। আচ্ছা দেখো, এখানে M2y1 প্লাস কত হবে? M1y2। জাস্ট এতটুকু। তাহলে এখানে M2 আর M1 এর মান যেটা বের করব সেটা অবশ্যই y1 আর y2 এর অনুপাতটাই হবে। এর জন্য আমরা ডাইরেক্ট সূত্র পড়বো। কি সূত্র পড়বো? দেখো, x অক্ষকে যদি বিভক্ত করে তার অনুপাত যদি বের করতে বলে, অর্থাৎ M1 এবং M2 যদি বের করতে বলে, তাহলে আমরা কি করব? y1 এবং y2 এর অনুপাতটাকে বসাই দিব, অর্থাৎ y স্থানাঙ্ক যেটা থাকবে সেই মানটাকে জাস্ট বসাই দিব বিন্দুটাতে, সেই মানটাকে বসাই দিব। এবার দেখো, y অক্ষের বেলায় সেম, y অক্ষকে যদি বিভক্ত করে তাহলে কি হবে? x1 এবং x2। এবং এখানে মডুলাসটা ইউজ করতে হবে, তার কারণ স্থানাঙ্কের বেলায় তো প্লাস বা মাইনাস থাকতেই পারে। যদি মাইনাস থাকে তাহলে তো অনুপাত আর মাইনাস আসতে পারে না। দ্যাটস আমরা কি করবো? এখানে মডুলাস ইউজ করবো, অর্থাৎ প্লাস মাইনাসের কোনো মান নিব না, পরম মান নিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো দেখো টপিক নাম্বার 2। টপিক নাম্বার 2 কি বলছে? ঢাল ও অক্ষের খণ্ডিতাংশ। ঢাল এবং অক্ষের কি খণ্ডিতাংশ? দেখো, রেখা ax প্লাস by প্লাস c, এটা একটা রেখা দেওয়া আছে। এই রেখার ঢাল কিভাবে নির্ণয় করব? দেখো, এক্স অক্ষের সহগ মানে এক্স এর সহগ ডিভাইডেড বাই কি হবে? ওয়াই এর সহগ, এবং সাথে মাইনাস থাকবে। আমি যদি সোজাসুজি এটার ঢাল নির্ণয় করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কত? ওয়াই এর সহগ। অথবা যদি আমি এভাবে করতে চাই, যদি আমি মানটাকে একবারে বের করতে চাই, তাহলে আমাকে ওয়াই এর যে স্থানাঙ্ক আছে বা ওয়াই এর যে মানটা আছে এটাকে একা রাখতে হবে। ধরো যে ax প্লাস by প্লাস c ইকুয়াল কত? 0। তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো, আমি কি বের করতে চাই? আমি হচ্ছে ঢাল বের করতে চাই। y কে একা রাখবো, তাহলে by ইকুয়াল কি হচ্ছে? মাইনাস ax মাইনাস c। এবার দেখো, y কে যেহেতু একা রাখবো, y ইকুয়াল কত হবে? মাইনাস a বাই b ইন্টু এক্স মাইনাস c বাই কত? c বাই b। ঠিক আছে? এখন তো দেখো তো, এই যেটা মাইনাস আসছে না? আচ্ছা, এটা কার সাথে তুলনা করা যায়? y ইকুয়াল mx প্লাস c, এরকম একটা সমীকরণ পড়ছিলাম। এখানে x এর সহগ কিন্তু ঢাল বা m। তাহলে এই জিনিসটা মনে রাখতে গেলে কি করতে হবে? এই শর্টকাটটাকে জানতে হবে। তাহলে ঢাল যদি কোনো রেখা থেকে আমাকে নির্ণয় করতে বলে, আমি প্রথম কাজ কি করব? মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। এগুলো তোমরা অনেক আগে বারবার করে পড়ে আসছো, আমি জাস্ট তোমাদেরকে মনে করাই দিচ্ছি যে এই টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো, এখানে লেখা আছে বারবার আসা টাইপ।
ঠিক আছে, এখান থেকে বারবার আসে। আচ্ছা, এবার দেখো অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। কোনো ত্রিভুজ বা কোনো সরলরেখা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে ছেদের সমীকরণ আমরা কি জানি, এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি ইকুয়াল 1। আচ্ছা, এবার যদি বলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করছে, ছেদ করার পরে সেটটা করার পরে কি দাঁড়াচ্ছে, সেট করার পরে ওখানে একটা ত্রিভুজ গঠন করছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ হাফ ইন্টু কি হবে, এ বি, হাফ ইন্টু কি এ বি। কথা কি বোঝাতে পারলাম? আচ্ছা দেখো, অক্ষদ্বয়ের মধ্যকার খণ্ডিতাংশের দৈর্ঘ্য, যদি অক্ষদ্বয়ের মধ্যকার খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে আমরা কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার। এই জিনিসগুলোকে একটু বারবার করে পড়ে যেতে হবে, মনে রাখতে হবে, এমসিকিউর জন্য এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে চলো টপিক নাম্বার 3-এ যাই। লম্ব ও সমান্তরাল রেখা। কি বলছে, লম্ব এবং সমান্তরাল। দেখো এইখান থেকে একটা বা দুইটা এমসিকিউ নিশ্চিত থাকে, সবসময় থাকে সরলরেখা থেকে। আচ্ছা দেখো, সমান্তরাল রেখার সমান ঢাল সমান। এখন লম্ব এবং সমান্তরাল রেখা যদি আমি সেম দেখাতে চাই, বা লম্ব রেখার সমীকরণ অথবা সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে চাই, তখন আমরা এর আগেও পড়ে আসছি। তোমরা বারবার করে সরলরেখা যখন পড়ছো, তখন লম্ব রেখার সমীকরণ নির্ণয় শিখছো, তারপর সমান্তরাল রেখার ঢাল নির্ণয় বা সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় শিখছো। তো এখানে মনে রাখতে হবে কি, সমান্তরাল রেখার ঢাল হয় সমান, অর্থাৎ m1 এবং m2 সমান হবে। সমীকরণ কি এরকম আসবে, অর্থাৎ দেখো সমীকরণের মধ্যে কোনো চেঞ্জ নাই, শুধু কে এর মানটা অর্থাৎ ধ্রুব মানটা চেঞ্জ থাকে। এরপরে দেখো লম্ব রেখার ঢালের গুণফল, অর্থাৎ -1 m1 m2, ঢালের গুণফল কত, -1। কি দাঁড়াচ্ছে, ঢাল দ্বয়ের গুণফল কি, -1। এখন আমি এটাকে একটা ডাইরেক্ট সূত্র হিসেবে মনে রাখতে পারি। সমান্তরাল রেখা হওয়ার শর্ত কি, সমান্তরাল রেখার শর্ত হচ্ছে ঢাল দ্বয় সমান, অর্থাৎ m1 এবং m2 দুইটা সমীকরণ m1 এবং m2 সমান হবে। আর যদি লম্ব রেখার কথা বলে আমাকে, তাহলে আমার কি করতে হবে, ঢাল দ্বয়ের গুণফল মাইনাস হতে হবে, অর্থাৎ m1 এবং m2 এটার ঢাল কত হবে, মাইনাস হবে। সমীকরণ দেখো এই ক্ষেত্রে bx, এই যে মাইনাস ay কে, বুঝাতে পারলাম? আচ্ছা, লম্ব এবং সমান্তরাল রেখার কাহিনী শেষ। এবার আসি টপিক নাম্বার 4-এ। কি বলছে দেখো, লম্ব দূরত্ব নির্ণয়। লম্ব দূরত্ব, যে কোনো একটা বিন্দু দেওয়া থাকলো, সেই বিন্দু থেকে আরেকটা লেখার লম্ব দূরত্ব, ওখান থেকে যদি একটা লম্ব আঁকা হয়, তাহলে সেটা লম্ব দূরত্ব কত হবে সেটা আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, লম্ব দূরত্ব দেখো, একটা বিন্দু আছে, সেটা হচ্ছে x1 এবং y1। এই বিন্দু থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 রেখা লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্বের সূত্রটা জাস্ট আটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এইটা আগেও আমরা পড়ে আসছি, সো এটা নিয়ে আর কোনো কথা নেই, এটা মুখস্থ করতে হবে। দেখো আচ্ছা, এরপর দেখি দুটি সমান্তরাল রেখার সূত্র। সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, দুটি যদি সমান্তরাল রেখা থাকে, তাহলে আমরা কি করব, দেখো প্রথমে একটা সমান্তরাল রেখা থাকলো, আরেকটা সমান্তরাল রেখা দিল, এই সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখানে একটা সমান্তরাল রেখা, এখানে একটা সমান্তরাল রেখা, এই সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে a1 বা a, সমান্তরাল রেখার বেলায় তো সবই একই থাকে। হুম, তাহলে ax প্লাস কত, by প্লাস c ইকুয়াল 0 বা c1 ইকুয়াল 0। আর এটার বেলায় কি হবে, ax প্লাস by প্লাস c2 ইকুয়াল কত, 0। তাহলে এই সূত্র কি হবে বলো, ডি বা দূরত্ব, এদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে এটাকে আমরা ডি বলতেছি, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা ডি বলতেছি। তাহলে কি হবে, যে ধ্রুবদয় আছে বা কনস্ট্যান্ট মান আছে, সেই দুটার মাইনাস করতে হবে বা অন্তর করতে হবে, ডিভাইডেড বাই এটার যে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের বর্গের সমষ্টি, তার উপর কি বর্গমূল। ঠিক আছে, সূত্রটা জাস্ট মনে রাখতে হবে। দেখো সরলরেখা থেকে এই যেই চারটা টাইপ দেখালাম, এই চারটা টাইপ থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসে, বোর্ড কোশ্চিনে এমসিকিউ সব থেকে বেশি আসে এই চারটা টাইপ থেকে। এরপরে চলো আমরা সরলরেখার সিকিউ গুলো একটু জেনে নিই। আচ্ছা, সরলরেখার সিকিউ কি কি আছে দেখি। ঢাল নির্ণয়, কি শিখতে হবে আগে আমাদেরকে, ঢাল নির্ণয় শিখতে হবে। এরপরে সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ, ওকে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে অক্ষদ্বয় সেটকৃত সরল রেখার সমীকরণ, সমীকরণ। আর কি আছে, আরেকটা হচ্ছে লম্ব ও সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা, আরেকটা হচ্ছে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়, মধ্যবর্তী কোণ নির্ণয়, মধ্যবর্তী কোণ নির্ণয়। ঠিক আছে, আর একটা বিষয় আছে,
সেটা হচ্ছে সমদ্বিখণ্ডকের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। দেখো, ওকে। আচ্ছা, তাহলে এখানে টপিক কয়টা বললাম, সিকিউর জন্য তোমাদেরকে পড়তে হবে। সেটা হচ্ছে ঢাল নির্ণয়টাকে জানতে হবে, সঞ্চারপথের ঢাল নির্ণয়টা বেসিক আসলে, এবং সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। যে কোনো একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত অনুযায়ী সঞ্চারপথের সমীকরণ নির্ণয় শিখতে হবে। এবার দেখো, অক্ষদ্বয় থেকে সেটকৃত সরলরেখার সমীকরণ, অর্থাৎ অক্ষদ্বয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে একটা সরলরেখা সেট করবে, সেটা দিয়ে আমাদের মেলা অঙ্ক আছে, অনেক অঙ্ক আমরা করে আসছি। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। আর এটা হচ্ছে লম্বরেখা এবং সমান্তরাল রেখার সমীকরণ, এটা বেসিক, কোনো কোনো জায়গায় খুব বেশি কাজে লাগে। এরপরে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ ট্যান থিটা দিয়ে আমরা M1 M2 ঢাল দিয়ে যে দুইটা রেখা সেট করলে সেটা কত কোণে যাচ্ছে, স্থূলকোণ হলে কি হয়, সূক্ষ্মকোণ হলে ধনাত্মক নাকি ঋণাত্মক, কোন মানটা নিব, সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু এই টপিকটা সাজানো আছে। অর্থাৎ রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট। এবার আসি সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। এই কয়েকটা টপিক পড়ে গেলে বা এই কয়েকটা টপিকের ম্যাথ যদি তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে সিকিউ সরলরেখা থেকে যদি আসে ইনশাল্লাহ কমন থাকবে। ঠিক আছে, চলো এবার আমরা সামনের দিকে যাই। ওকে, দেখো এখানে আছে বৃত্ত। কি আছে? বৃত্ত। বৃত্তের টপিক এক এক নম্বর টপিকটাকে একটু আমরা দেখবো ভালোভাবে। দেখো কি বলছে, কেন্দ্র ও ব্যাসার্ধ সমীকরণ নির্ণয়। এখান থেকে একটা এমসিকিউ কি হবে, একটা এমসিকিউ নিশ্চিত এখান থেকে আসে। দেখো আগে সাধারণ সমীকরণ শিখতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত, 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। তো এইটাকে জেনে রাখতে হবে, এই জিনিসটাকে কি করতে হবে, জেনে রাখতে হবে। এবার দেখো কেন্দ্র, কেন্দ্র কত, -g-f, অর্থাৎ -2 দ্বারা আমি কি করব, সাধারণ সমীকরণ যেটা পাবো সেটাকে ভাগ করে দিব, তাহলে আমি কেন্দ্র পেয়ে যাচ্ছি। এরপরে ব্যাসার্ধ নির্ণয়, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন কেন্দ্র নির্ণয়ের আগে অবশ্যই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ অবশ্যই কি করতে হবে, 1 বানায় নিতে হবে। সহগ সমান করে নেওয়াটা তো খুব জরুরি, সমান যদি হয় 2 3 যদি থাকে তাহলে তো ঠিক আছে, সেটা তো বৃত্তের সমীকরণের মধ্যে পড়তেছে, অথবা না হলেও পড়তেছে। কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কি করতে হবে, কেন্দ্র নির্ণয় করার সময় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটাকে কি করে নিতে হবে, 1 বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু আমার কেন্দ্র ভুল আসবে। কেন্দ্র যদি ভুল আসে তাহলে ব্যাসার্ধও কিন্তু ভুল আসবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে আসি দেখো টপিক নাম্বার 2, অক্ষ স্পর্শ করার শর্ত এবং খণ্ডিতাংশ। এটা হচ্ছে বোর্ডের সবচেয়ে ফেভারিট, এখান থেকে বোর্ড সবসময় কোশ্চেন করে থাকে। দেখো এক্স অক্ষকে যদি স্পর্শ করে, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল কত, সি। জি স্কোয়ার ইকুয়াল কত, সি। আচ্ছা, এখানে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের পরম মানই তার ব্যাসার্ধ। যদি আমি জি স্কোয়ার ইকুয়াল সি না পাই, যদি আমাকে জাস্ট এমনি মান দেওয়া থাকে, তাহলে আমি কি করব, কেন্দ্রের যে ওয়াই স্থানাঙ্কের পরম মান থাকতেছে সেটাই হচ্ছে কি আমার ব্যাসার্ধ। পরম মান বলতে এক্স এবং ওয়াই স্থানাঙ্ক তো দেওয়া থাকতে পারে, সেটা তো মাইনাস এবং প্লাসও হতে পারে। পরম মান বলতে শুধু ধনাত্মক মানটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এরপরে আসো, তার কারণ এইখানে স্পর্শ করলে এটার যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধ নির্ণয় কখনো মাইনাস হতে পারে না। এরপরে আসি, ওয়াই অক্ষ স্পর্শ করলে কি হবে, এফ স্কোয়ার ইকুয়াল কত, সি। এখানে কেন্দ্রের স্থানাঙ্ক এক্স এর স্থানাঙ্ক পরম মানের কি ব্যাসার্ধ, এক্স স্থানাঙ্কই হচ্ছে পরম মানের ব্যাসার্ধ। আচ্ছা, এরপর আসো দেখো এক্স এক্স অক্ষের খণ্ডিত অংশ, এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ খণ্ডিত করে নেয় বৃত্তটা, অর্থাৎ একটা বৃত্ত যদি আমি আঁকি, সেই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু মানের অংশ খণ্ডিত করে নিচ্ছে, কতটুকু অংশ কেটে নিচ্ছে, সেই অংশটাই হচ্ছে এটা। অর্থাৎ এই জিনিসটা কি, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ। যদি আমি তোমাদেরকে একটু সার্কেল করে দেখাই, দেখো এটা একটা স্থানাঙ্ক বা স্থানাঙ্ক ব্যবস্থা আমি বোঝালাম। তো এই যে সেই বৃত্তটাকে নিচ্ছি, দেখো বৃত্তটা ধরো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ কেটে নিচ্ছে। বললাম যে এক্স অক্ষ থেকে কেটে নি, ওয়াই অক্ষ থেকে কেটে নিচ্ছে। আচ্ছা, দেখো তো এইখানে এক্স অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ কেটে নিছে না, আবার ওয়াই অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ কেটে নিছে না। কতটুকু অংশ কেটে নিছে সেই অংশের সূত্রটাই হচ্ছে, অংশের পরিমাণটা হচ্ছে এটা। তাহলে সেই সূত্রটাকে মনে রাখতে হবে অবশ্যই। আচ্ছা, এটা কি, দেখো 2√g² - c। আবার নিচেরটা কি হবে, যদি ওয়াই অক্ষ থেকে বলে তাহলে 2f², 2√f²-c। এই জিনিসগুলো জাস্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে, সূত্রগুলো জাস্ট বারবার করে পড়ে মাথায় রাখতে হবে। এখান থেকে এমসিকিউ আসে। এরপরে যাই, দেখো টপিক নাম্বার 3, স্পর্শক, স্পর্শকের দৈর্ঘ্য। দেখো টাইপ অ্যানালাইসিস দেখবো। এখানে ওয়াই ইকুয়াল কত হচ্ছে, ওয়াই ইকুয়াল mx প্লাস c, একটা রেখা। এই রেখাটা x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার এই বৃত্তের স্পর্শ করবে। যদি স্পর্শ করে, স্পর্শ করলে শর্তটা কি হবে, এই শর্তটাকে বারবার করে মাথায় রাখতে হবে। তার কারণ এইখান থেকে এমসিকিউ বহুতবার আসছে, এখান থেকে এমসিকিউ কি আসছে, বহুতবার আসছে, বহুতবার।
ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। এরপরে আসে দেখো x1 এবং y1 বিন্দু থেকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। যদি আমাকে দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলে তখন সূত্র জাস্ট হবে এটা। এই সূত্রটাকে মাথায় রাখবা, এই সূত্রটাকে মাথায় রাখতেই হবে। এই সূত্রটা জাস্ট পরীক্ষার জন্য আমাকে মুখস্থ করে যেতে হবে, জানো আমি পরীক্ষার হলে এমসিকিউর বেলায় একবারে জাস্ট সূত্র বসাই অ্যান্সারটা বের করতে পারি। ঠিক আছে, এরপর এসে দেখো টপিক 4। আচ্ছা, এখানে দুটি বৃত্তের পারস্পরিক অবস্থান, দুটা বৃত্ত পারস্পরিক অবস্থান করলে একটা হচ্ছে বহিঃস্পর্শ করতে পারে, একটা অন্তঃস্পর্শ করতে পারে। এটা আমরা সিকিউ উপরে আসছি। যদি বহিঃস্পর্শ করে, যদি আমাকে বহিঃস্পর্শ করে তাহলে কি হবে এবং অন্তঃস্পর্শ করলে তাহলে কি হবে, সেই দুটাকে আমরা দেখব। ঠিক আছে, ওকে। তাহলে C1 C2 ইকুয়াল কত, R1 প্লাস R2, আর C1 C2 ইকুয়াল R1 মাইনাস কত, R2। ক্লিয়ার? আচ্ছা, পরের স্লাইডে যাওয়ার আগে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করে নিই। তোমাদের পরীক্ষা অতি দ্রুত শেষ হতে যাচ্ছে, তো আমরা তোমাদের জন্য অ্যাডমিশনের একটা গোছানো প্রোগ্রাম নিয়ে আসতেছি। হ্যাঁ, তোমরা যারা অ্যাডমিশনের পরীক্ষার পরে অ্যাডমিশনের পিরিয়ড শুরু হতে যাচ্ছে, তোমাদের ভর্তি যুদ্ধ, এবং তোমরা তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। আমরা তোমাদের মেন্টর হিসেবে কাজ করব। তো আমাদের সাথে যুক্ত হতে গেলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে, এই হোয়াটসঅ্যাপে নক করলে সব ডিটেলস দিয়ে দেওয়া হবে। এছাড়া তোমরা আমাদের পাঠশালার যে ফেসবুক পেজ আছে সেখানেও যদি নক করো আমরা সব ডিটেলস দিয়ে দিব। পরীক্ষা শেষ হওয়ার আগে যারা আমাদের সাথে যোগাযোগ করবা তাদের জন্য 50% ডিসকাউন্ট থাকবে কোর্সে, এবং যারা ইতিমধ্যে আমাদের ফ্রি গ্রুপটা অ্যাড আসো, ফ্রি মিশনে অ্যাড আসো, তাদের জন্য 70% ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, চলো সামনের দিকে যাওয়া যাক। আচ্ছা, এবার আসবো সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত বা সংযুক্ত ত্রিকোণের ত্রিকোণমিতি। ওকে, আচ্ছা, এই টপিকের মধ্যে প্রথম যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে গুণিতক ও উপগুণিতকের কোণ। ঠিক আছে, এইখানে মূল সূত্রাবলীগুলাই বেশি ইউজ হয়, যে মূল সূত্রগুলো আছে এগুলাই আমরা বেশি ইউজ করব। অর্থাৎ এই যে এখানকার মূল সূত্র, এখানকার সবগুলো সূত্র তোমরা একটু মাথায় রাখবা, বিশেষ করে ছোট ছোট যে সূত্রগুলো আছে সেগুলো, যেমন সাইন টু এ, যেমন কি সাইন টু এ সূত্রটা, এই যে দেখো সাইন টু ইকুয়াল কত, 2 সাইন এ কজ এ। একইভাবে এটা ইকুয়াল কিন্তু 2 tan এ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এও লেখা যায়। ঠিক আছে, কজ এ ইকুয়াল কজ স্কোয়ার এ মাইনাস কত সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কজ স্কোয়ার এ। অর্থাৎ এই পুরো সূত্রগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। ছোট ছোট সূত্রগুলো দ্বারা এমসিকিউ এসে থাকে। ঠিক আছে, ছোট ছোট সূত্রগুলো দ্বারা এমসিকিউ এসে থাকে, এগুলো তোমরা মাথায় রাখবা। এরপরে আসো টপিক নাম্বার 2 এ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। ঠিক আছে, এটা হচ্ছে বারবার আসা টপিক, বারবার আসা ট্রিকি প্রশ্ন। ঠিক আছে, দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, ফাংশন এফ থিটা, এই ফাংশনের জন্য এই যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস সি, এখানকার সর্বোচ্চ মান যদি নির্ণয় করতে চাও সেই ক্ষেত্রে সূত্রটা কি থাকবে সেই জিনিসটাকে একটু দেখে নিতে হবে। সর্বোচ্চ মান, ঠিক আছে, এরপর সর্বনিম্ন মান, দুটার মানই মুখস্থ করে ফেলতে হবে। এই সূত্রগুলো জাস্ট তোমাদের মুখস্থ। আমি কিন্তু আগেই বলে দিছিলাম যে আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ টপিক দেখাবো এবং সিকিউ টপিক দেখাবো। ঠিক আছে, চলো এরপরে আসি টপিক 3, স্ট্যান্ডার্ড কোণের মান। এমসিকিউ এর জন্য এটা ডাইরেক্ট আছে, সরাসরি মান মনে রাখার শর্টকাট টেকনিক আমরা এখানে দেখব, এবং কিছু কিছু স্পেসিফিক মান আছে যেই মানগুলা বারবার করে আসে থাকে। যেই মানগুলা কি হবে, বারবার করে আসবে। দেখো এই যে সাইন 50 এবং কস 75, ডাইরেক্ট মুখস্থ রাখবা। এখানে তোমার ওই ক্যালকুলেশন করে 90 প্লাস 70 এরকম করে বের করার কোনো কারণ নাই, ডাইরেক্ট মুখস্থ। এগুলো ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। এমসিকিউ কিছু কিছু জিনিস একটু ম্যাথের বেলা ডাইরেক্ট মুখস্থ রাখতে হয়। ঠিক আছে, এবার tan 50 ডিগ্রি এবং tan 75 ডিগ্রির মানও তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এরপরে চলো টপিক নাম্বার 4, সাইন এবং কোসাইনের সূত্র। ঠিক আছে, এখানে ত্রিভুজের ধর্ম যে আছে, যে চ্যাপ্টারটা তোমরা ত্রিভুজের ধর্ম সম্পর্কে পড়ছো, সেই চ্যাপ্টারটার কিছু সূত্র আছে, যেমন সাইনের মান, সাইনের সূত্র। ঠিক আছে, এবং কোসাইনের সূত্র। দেখো সাইনের সূত্র কি ছিল, a ডিভাইডেড বাই সাইন a ইকুয়াল b ডিভাইডেড বাই সাইন b ইকুয়াল c ডিভাইডেড বাই সাইন c ইকুয়াল 2r। এখানে যে কোনো একটা শর্ত দিয়ে তোমাকে কোশ্চেন দিতে পারে, দ্যাটস ওয়াই তোমাকে এই সূত্র দুইটাকে মুখস্থ রাখতে হবে। এবং কোসাইনের যে সূত্র আছে, cos a ইকুয়াল b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc। ঠিক আছে, 2bc। আচ্ছা চলো এরপরে যাই, সামনের দিকে যাই। আচ্ছা, অন্তরীকরণ, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ অনেক অনেক বেশি থাকে। ঠিক আছে, এমসিকিউ প্রতিবারে অন্তরীকরণ এবং যোজীকরণ থেকে বেশি থাকে। আচ্ছা চলো দেখি অন্তরীকরণ এবং যোজীকরণ থেকে আমরা এমসিকিউটা কি কি আসতে পারে। দেখো প্রথম লিমিট এবং লহপিটালস রুলস থেকে আসবে। এখানে এমসিকিউ এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা, এবং এমসিকিউ আসলে খুব সুন্দরভাবে শর্টকাটে সেটা করা যায়। দেখো যদি লিমিট 0/0 এবং ইনফিনিট বাই ইনফিনিট ফর্মেটে আসে, তবে লব এবং হরকে আলাদা আলাদা করে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখা খুব বেশি জরুরি। এটা যখন আমরা একাডেমিক পড়ে আসছি, অর্থাৎ সিকিউর জন্য পড়ে আসছি, সবগুলো চ্যাপ্টার ওয়াইজ করে আসছি, তখন কিন্তু বারবার করে দেখছি। ঠিক আছে, যখন এই 0/0 এবং
ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মেটে আসবে, তখন লব এবং হরকে আলাদা আলাদাভাবে অন্তরীকরণ করতে হবে। আলাদা আলাদাভাবে কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। লিমিট এক্স টেন্স টু কত? 0। 1 মাইনাস কজ এক্স ডিভাইড বাই কত? এক্স স্কোয়ার। এখানে যদি এ এক্স টেন্স টু 0 বসাই দেই, তাহলে কি আসে? a/2 আসে। একবারে জিনিসটাকে মাথায় রাখবা। এরপর দেখো সাইন এ এক্স বি এক্স, এই বেলায় কি করতে হবে? জাস্ট এখানে এ এবং বি এই সূত্রটা বসাই দিতে হবে। এইগুলা ট্রিক্স একটু বারবার করে দেখে রাখবা, ঠিক আছে? এরপরে চলো টপিক 2, মৌলিক অন্তরীকরণের সূত্র বলি। আচ্ছা, যতগুলো সূত্র আছে এর মধ্যে কিছু কিছু সূত্র শর্টকাট না, ছোট ছোট সূত্র আছে এবং বড় সূত্র আছে, যেমন ইউভি, তারপরে সাইনের সূত্র, কসের সূত্র, সেক ট্যান, এগুলো সূত্র, এই সূত্রগুলোকে মাথায় রাখবা, ঠিক আছে? এবং ইনভার্সের কিছু কিছু সূত্র, এই সূত্রগুলো মাথায় রাখবা। আমি এখানে জাস্ট কয়েকটা সূত্র তোমাদেরকে দেখাই দিছি। এখানে জাস্ট আমি ক্লিক করছি, কয়েকটা সূত্র দেখাইছি যাতে তোমরা জিনিসটাকে বুঝে নিতে পারো, ঠিক আছে? তাহলে মৌলিক অন্তরীকরণের সূত্র বলি, এই জিনিসগুলো তোমাদের সবগুলাই পড়তে হবে। দেখো এখানে ডি ডিভাইড বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে? এটা সূত্র দেওয়া আছে। এরপরে ডি ডিভাইড বাই ডিএক্স এ টু দি পাওয়ার এক্স, এটা সূত্র দেওয়া আছে। লনের সূত্র পড়ে নিবা, সাইনের মানে ছোট ছোট যে ম্যাক্সিমাম সূত্রগুলো আছে সবগুলো তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? এরপর দেখো পর্যায়ক্রমিক অন্তরীকরণ, একটা এমসিকিউ নিশ্চিতভাবে থাকবে। কি হবে? নিশ্চিতভাবে থাকবে। দেখো বারবার আসার প্যাটার্ন এইভাবে আসতে থাকে বারবার। তো এই জিনিসগুলাই আমরা মনে রেখে যাব। দেখো ওয়াই ইকুয়াল এ সাইন, ওয়াই ইকুয়াল সাইন এ এক্স ইকুয়াল ওয়াই এন, এন বার, যতবারই তুমি করবা কি আসবে? এ টু দি পাওয়ার এন, মানে এর মানের উপর পাওয়ার হবে, যতবার করতে চাচ্ছ, 5 বার করতে চাইলে 5 পাওয়ার হবে। এরপরে সাইন সাইনের জায়গায় থাকবে এক্স প্লাস এন পাই/2, অর্থাৎ যদি তুমি 5 বার অন্তরীকরণ করো, ঠিক আছে, তাহলে 5 এখানে বসাই দিতে হবে। জাস্ট এতটুকুই, জাস্ট কি হবে? এতটুকুই। এরপর দেখো যদি কজের বেলায় আসে, ওয়াই ইকুয়াল এ কজ এ এক্স, ওয়াই ইকুয়াল কজ এ এক্স, তাহলে এটাকে যতবার অন্তরীকরণ করবা এ সামনে আসবে, আবার অন্তরীকরণ করবে, এভাবেই তো আসবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার এন, ওয়াই এন, ওয়াই এন এর মানটা কি আসবে? দেখো ওয়াই এন ইকুয়াল কি আসতে পারে? ওয়াই এন ইকুয়াল এ টু দি পাওয়ার এন, অর্থাৎ তুমি যদি 6 বার করতে চাও, 3 বার করতে চাও, তাহলে এন এর মান 3 হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার কি হবে? যদি 3 বারের জন্য করতে চাচ্ছ তাহলে হবে 3। এরপরে cos x, এখানেও 3 বসায় দিবা, তাহলে তুমি মানটা পেয়ে যাবা। তো এই সূত্রগুলোকে একটু, এই ট্রিক্স গুলাকে একটু ভালোভাবে মনে রেখে তোমাদেরকে পরীক্ষার হলে যেতে হবে এমসিকিউ এর জন্য। এবার আসি গুরুমান এবং লঘুমান এবং ঢাল নির্ণয়, ঠিক আছে? বক্ররেখার কোন বিন্দুতে ঢাল, আমরা যেই ফাংশনটা দেওয়া থাকবে বা যেই বক্ররেখা দেওয়া থাকবে সেটাকে একবার অন্তরীকরণ করব, এবং যদি আমাকে কোনো বিন্দু দেওয়া থাকে সেই বিন্দুটা বসায় দিলে আমরা কি পাবো? সেখানকার ঢাল পাবো। এখন বক্ররেখা জন্য ঢাল পাইতে পারি। এরপর আমরা স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ এটাও দেখব, এবং গুরুমান এবং লঘুমানের জন্য প্রথম অন্তরক, যেটা আমি প্রথমবার অন্তরীকরণ করবো, সেটা ইকুয়াল 0 বসাতে হবে। এই টপিকটা মনে রাখতে হবে। এবং যদি দেখো এইটা একটা এমসিকিউ প্লাস সিকিউ এর বেসিক, সেটা হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন যখন করে ফেলবা তখন কি দাঁড়াচ্ছে? 2 বার অন্তরীকরণ করে ফেললে 0 থেকে যদি মানটা ছোট হয় তাহলে সেটা গুরুমান, আর 0 থেকে যদি বড় হয় তাহলে সেটা লঘুমান। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা চলো এরপরে আমরা এটার সিকিউ টাইপ দেখে ফেলি। এখান থেকে কোন কোন সিকিউ টাইপ গুলো আসে সেটা একটু দেখে নিই। আচ্ছা দেখো, প্রথমে এখান থেকে লিমিট, লিমিটের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু আমাদেরকে ভালোভাবে দেখে যেতে হবে। লিমিট, ঠিক আছে? এরপরে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে যেগুলো আছে সেগুলো দেখবো, ঠিক আছে? এরপরে আমরা দেখবো পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ দেখবো, ঠিক আছে? এরপরে পর্যায়ক্রমিক অন্তরণ দেখবো, তারপরে আমরা দেখবো গুরুমান, গুরুমান ও গুরুমান লঘুমান, ঠিক আছে? আরেকটা কি? আরেকটা দেখতে হবে স্পর্শক, স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয়, স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। তাহলে এখান থেকে কি দেখবো? লিমিটের যে ম্যাথগুলো আছে প্রথমের দিকে দেখবা, লিমিটের যে ম্যাথগুলো আছে, ধরো যে আহ বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বা ত্রিকোণমিতিক রাশি দিয়ে দিছে, সেগুলোকে দেখতে হবে। এরপরে আসি বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে যেগুলো দেওয়া আছে, অর্থাৎ সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, এগুলো দিয়ে যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলোর যে ম্যাথগুলো আছে, তোমরা যদি তোমাদের বোর্ড বই ফলো করে থাকো, যেটা তোমাদের টেক্সট বুক, সেই টেক্সট বুকের 9.3 বা 4-এ গিয়ে এই ম্যাথগুলো থাকে, ঠিক আছে? এবং পর্যায়ক্রমিক অন্তরীকরণ, বারবার অন্তরীকরণের মাধ্যমে বিভিন্ন সমীকরণ
বিভিন্ন ফাংশনের মান নির্ণয়, সেগুলো দেখতে হবে সিকিউ এর জন্য। এবং গুরুমান এবং লঘুমান নির্ণয়ের যে ধাপ আছে, সেই ধাপগুলোকে খুব ভালোভাবে দেখতে হবে। এটা সিকিউ এর গ নম্বরে থাকে, খ এবং গ নম্বরে থাকে। স্পর্শক অভিলম্বের সমীকরণ, এখানে ঢাল নির্ণয়ের একটা ব্যাপার আছে। স্পর্শকের ঢাল কি হবে, অভিলম্বের ঢাল কি হবে, স্পর্শকের সমীকরণ কি, অভিলম্বের সমীকরণ কি, এই জিনিসগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা চলো এরপরে সামনের দিকে যাই। আচ্ছা দেখো, যোগজীকরণ, বিশেষ সূত্রাবলী ও প্রতিস্থাপন। ঠিক আছে, সূত্রাবলী জানতে হবে। এইখানে অনেক সূত্র আছে, ঠিক আছে, এই সূত্রগুলো জেনে রাখতে হবে। এর মধ্যে দেখো ইম্পর্টেন্ট কিছু সূত্র আমি এখানে দিয়ে রাখছি। এই সূত্রগুলোকে দেখলে এমসিকিউর জন্য আমার জন্য একটু সোজা হয়। এমসিকিউ আমার জন্য একটু কি হবে, সোজা হবে। এরপরে দেখো রুট বা ভগ্নাংশের ইন্টিগ্রাল কি, রুট বা ভগ্নাংশের ইন্টিগ্রাল। আমি এখানে যে কয়টা দাগায় রাখছি, আমি এখানে যে কয়টাকে দাগায় রাখছি, ঠিক সেই কয়টাকে আমার দেখতে হবে। দেখো খুব ভালোভাবে এই কয়েকটাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে কি কি দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন 1/a² + x² dx, এইটা আর এই যে এইটা যেটা হচ্ছে 1/√a² - x² dx, এই দুটাকে 1/a tan ইনভার্স x/a + c আর sin ইনভার্স x/a + c, এই সূত্র দুটাকে মনে রাখতে হবে। এইখানে এটা মনে রাখার কারণ হচ্ছে এগুলা বারবার করে এমসিকিউ আসে। ঠিক আছে, এবং এই বিশেষ যে সূত্রাবলী আছে এবং প্রতিস্থাপনগুলো আছে প্রথমের দিকে, চ্যাপ্টারের প্রথমের দিকে যে বেসিক গুলা থাকে ইন্টিগ্রেশনের, সেই ইন্টিগ্রেশন গুলা কিন্তু বোর্ডের ফেভারিট, বারবার করে এগুলো থেকে বোর্ড কোশ্চেন করে। ঠিক আছে, এবার আসি টপিক নাম্বার 3, আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল এবং শর্ট ট্রিক্স। দেখো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যদি যোগজীকরণ থেকে এমসিকিউ থেকে থাকে, তো একটা এমসিকিউ এখানে থাকবেই। ঠিক আছে, অন্যান্যগুলো থাকলেও এই ক্ষেত্রফল নির্ণয় থেকে একটা এমসিকিউ থাকবে। ঠিক আছে, তাহলে দেখো y = 4x ও y = mx রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটাকে রাখছি। তো ক্ষেত্রফল যখন নির্ণয় করবো তখন সূত্র আমার ডাইরেক্ট এটা হবে। এবার আসি, দেখো উপবৃত্তের ক্ষেত্রফল, তারপর আছে বৃত্তের ক্ষেত্রফল, এগুলো নির্ণয় করা শিখতে হবে এবং এগুলোর জন্য জাস্ট সূত্রগুলোকে মাথায় রাখবা। এখানে কিন্তু বারবার করে একটা উপবৃত্ত দেয়া আছে, আবার একটা বৃত্ত দেয়া আছে, এগুলোকে আমি ইন্টিগ্রেশন করে আবার সেগুলোর মান বসাবো, এরকম সময় নেই। এমসিকিউর জন্য আমরা এই জিনিসগুলোকে মনে রাখবো। ঠিক আছে, যেমন দেখো উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের বেলা কি হবে, এই মান থাকবে, এবং x² + y², এবং বৃত্তের ক্ষেত্রে কি হবে, πa², এই মানগুলোকে মনে রাখবো। দেখো ডিফাইন ইন্টিগ্রাল প্রপার্টিস, যখন এই যে এই জাতীয় ম্যাথগুলা, যেমন ধরো যে ইন্টিগ্রেশন দিয়ে রাখছে sin / sin x + cos x dx এটা = π/4, এই জাতীয় সমান ঘাত বিশিষ্ট ত্রিকোণমিতিক ফাংশনের বা ফ্র্যাকশনের উত্তর সবসময় কি হয়, π/4 হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবা। এটার উত্তর ম্যাক্সিমাম সময় কি হচ্ছে, π/4 হচ্ছে, ম্যাক্সিমাম সময় কি হচ্ছে, π/4 হয়। তো এই জিনিসগুলা আমাদেরকে একটু ভালোভাবে পড়ে যেতে হবে এমসিকিউ এর জন্য। ঠিক আছে, দেখো যোগজীকরণের জন্য এই চারটা টপিক যদি একটু ভালোভাবে দেখে যাও, আমি আশা করতেছি এই 26-এর যে তোমাদের প্রথম পত্র, এই প্রথম পত্রের এমসিকিউ এর জন্য তোমরা অনেকটাই কভার আপ করে ফেলতে পারবে। ঠিক আছে, চলো এখানকার সিকিউ কি কি আসতে পারে দেখি। এখান থেকে ম্যাক্সিমামই অনেক বেশি ইম্পর্টেন্ট সিকিউ আছে। দেখো এখান থেকে সিকিউ কি কি আসতে পারে। সিকিউ প্রথমে হচ্ছে একদম প্রয়োজনীয় সূত্রাবলী প্লাস প্রতিস্থাপনের যে ম্যাথগুলো আছে সেগুলো। আরেকটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাতের যে ম্যাথগুলো থাকে সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলোকে তোমরা একটু ভালোভাবে সিকিউ এর জন্য পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে যেই কটা চ্যাপ্টার আমি দেখাইছি, প্রথমে বৃত্ত, তারপরে সরলরেখা, সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, অর্থাৎ অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ খুব বেশি থাকে এবং সিকিউ থাকে। কেউ যদি চায় যে আমি 5টা কোশ্চেন অ্যান্সার করে আসবো, তো এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পড়তে হয়। সাথে তোমরা ভেক্টর রাখতে পারো। ঠিক আছে, এবার 6 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাও রাখতে পারো। তো এগুলাকে এই চ্যাপ্টার কয়টা খুব ভালোভাবে পড়ে যাবা, ইনশাল্লাহ তোমরা এমসিকিউ প্লাস সিকিউ খুব ভালো করে আসতে পারবে। ঠিক আছে, এরপরও আমি এমসিকিউ এর জন্য তোমাদের একটা ওয়ান শট ক্লাস নেবো ইনশাল্লাহ। সেই ক্লাসে যতগুলো সম্ভব এমসিকিউ, যেই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসে, কিভাবে আসে, এমসিকিউ গুলো কিভাবে সলভ করা যায়, খুব ট্রিকি এমসিকিউ গুলা
কত তাড়াতাড়ি শর্ট টেকনিক দিয়ে সলভ করা যায় সেগুলো আমি দেখাবো। ঠিক আছে? তো দেখা হচ্ছে। ভালো থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।